সো লাস্ট ক্লাসে আমরা ট্রান্সপোর্ট লেয়ার প্রপার্টিস নিয়ে দেখতেছিলাম। ওয়্যারলেস অ্যাডহক নেটওয়ার্কের জন্য আমাদের যে ওয়্যার্ড নেটওয়ার্কের ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল গুলো আছে সেগুলো কেন কাজ করতে পারে না বা কি কি আসলে চ্যালেঞ্জ গুলো সেখানে ফেস করতে হয় আমাদেরকে, এবং সেটা সাপেক্ষে আমরা দেখছিলাম যে অ্যাকচুয়ালি আমরা যদি ওয়্যারলেস অ্যাডহক নেটওয়ার্কের জন্য যদি ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল যদি ডিফাইন করতে চাই, অ্যাকচুয়ালি এক্সিস্টিং যে ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল গুলো আছে সেটা সুইটেবল হবে না। আমাদের কিছু চ্যালেঞ্জের জন্য হচ্ছে আমাদের নতুন করে ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল ডিফাইন করতে হবে, এবং সেটা সাপেক্ষে আমরা সেই ডিজাইন গোলগুলো দেখার চেষ্টা করছিলাম যে এই যে একটা অ্যাডহক ট্রান্সপোর্ট প্রোটোকলের জন্য কি কি প্রপার্টিজ আসলে তাকে মেনটেন করতে হবে। পরবর্তীতে আমরা একটু কনজেশন কন্ট্রোল মেকানিজম নিয়ে বা টিসিপি, যেটা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, টিসিপির কনজেশন কন্ট্রোল মেকানিজম নিয়ে ডিসকাশন শুরু করছিলাম, এবং আমরা দেখছিলাম যে অ্যাকচুয়ালি কেন আমাদের ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের মধ্যে কনজেশনটা আসলে তৈরি হয়। সো সেখান থেকে আমরা দেখছিলাম দুইটা বিষয় আসলে এখানে জড়িত, যেটা আমরা বললাম যে ফার্স্ট যেটা হচ্ছে বিষয়, if the rate of the packet arrival is higher than the packet processing rate, ঠিক আছে, মানে একটা রাউটারের কোন একটা ইন্টারফেস দিয়ে যখন প্যাকেট আসতেছে, সেই অ্যারাইভাল রেট যদি আমাদের যে প্রসেসিং, যে কোন পাথ দিয়ে বের হবে, কোন ইন্টারফেস দিয়ে বের হবে, বা তার ইন্টারনাল যে সমস্ত প্রসেসিং গুলো আছে, সেই প্রসেসিং রেটের চেয়ে যদি অ্যারাইভাল রেটটা যদি বেশি হয়, তাহলে সেখানে একটা লম্বা কিউ তৈরি হতে পারে যেদিক দিয়ে আমার ইনপুট আসতেছে। সো সেটার কারণে আমার প্যাকেট ড্রপ হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। সেকেন্ড আরেকটা বিষয় এখানে জড়িত, যেটা যদি আমার প্যাকেট ডিপার্চার রেট যদি কম হয়ে থাকে, ইফ দ্য প্যাকেট ডিপার্চার রেট ইজ লেস দেন দ্য প্যাকেট প্রসেসিং রেট, সো আমি যে রেটে প্রসেসিং করতেছি সেই রেটে আমি প্যাকেটগুলো যদি বের করে যদি দিতে যদি না পারি, সো সেক্ষেত্রে আমার কিন্তু আবার আমার আউটপুট কিউটা লং হতে থাকবে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাকে প্যাকেট ড্রপ করে দিতে হবে একটা সার্টেন টাইমের পরে, কারণ প্রসেসিং যদি করতে না পারি তাহলে কিন্তু আমার আউটপুট দিয়ে আমি বের করতে পারছি না, বা উল্টাভাবে বললে যদি বের করতে যদি না পারি আমি কিন্তু প্রসেসিং করতে পারবো না। সো এই কারণে এই দুইটা ইস্যুর কারণে অ্যাকচুয়ালি আমাদের আসলে নেটওয়ার্কের মধ্যে কনজেশন সৃষ্টি হতে পারে। সো এই কারণে টিসিপিতে যে কাজটা করা হয়, টিসিপি একটা স্পেশাল উইন্ডো মেনটেন করে, যেটাকে আমরা বলি কনজেশন উইন্ডো, যেটা মূলত সেন্ডার আসলে তৈরি করে। সো বলা হচ্ছে দ্য কনজেশন উইন্ডো ইজ এ সেন্ডার ইম্পোজড উইন্ডো। সো সেন্ডার আসলে এটা নির্ধারণ করে দেয় যে কনজেশন উইন্ডোটা কেমন হবে, দ্যাট ওয়াজ ইমপ্লিমেন্টেড টু অ্যাভয়েড ওভাররানিং সাম রাউটার্স ইন দ্য মিডল অফ দ্য নেটওয়ার্ক পাথ। সো এই কনজেশন উইন্ডোর মাধ্যমে আসলে আমাদের ইন্টারমিডিয়ারি বা নেটওয়ার্কের মধ্যবর্তী যে সমস্ত রাউটার গুলো আছে তারা কি পরিমাণ ডাটা আসলে প্রসেস করবে সেটাকে আমরা একটু কন্ট্রোল করার চেষ্টা করি। ঠিক আছে, যাতে করে ওরা অনেক বেশি পরিমাণ ডাটা প্যাকেট যাতে না পায় একসাথে, সো দ্যাট তাদের ইনপুট কিউ বা ইভেন আউটপুট কিউ যাতে ফুল না হয়ে যায় বা ওভারফ্লো যাতে না হয়ে যায়, এই জন্য মূলত আমরা এই কনজেশন উইন্ডোটাকে ব্যবহার করার চেষ্টা করি। And the congestion window indicates the maximum amount of data that can be sent out on a connection without being acknowledged. Okay, সো কনজেশন উইন্ডোর প্রপার্টি গুলো নিয়ে আমরা কথা বলছি। কনজেশন উইন্ডোর যে জিনিসটা বা কনজেশন উইন্ডো দ্বারা আমরা আসলে বোঝানোর চেষ্টা করি যে আমি একসাথে কত অ্যামাউন্টের ডাটা সেন্ড করতে পারবো, যেখানে যে ডাটা প্যাকেট গুলার অ্যাকনলেজমেন্ট হয়তো আমি রিসিভ না করেই পাঠাতে পারবো। সো সেই অ্যামাউন্টের ডাটাটা নির্ধারণ করবো কনজেশন উইন্ডো। কনজেশন উইন্ডোর মধ্যে আমি যেটুকু সাইজ বলবো, যত বাইটের ডাটা বলবো, তত বাইটের ডাটা শুধুমাত্র আমি একসাথে পাঠাতে পারবো, যেটা এখন আমি অ্যাকনলেজমেন্ট পাইনি এরকম ভাবে। সো সেগমেন্ট আকারে পাঠাবো, বাট অ্যাকনলেজমেন্ট না পেলেও পাঠাতে থাকবো ম্যাক্সিমাম ওই কনজেশন উইন্ডো সাইজ পর্যন্ত। ওকে, the sender with each segment sent increases the congestion window slightly. So এইভাবে যেটা বললাম যে আমি তো ছোট ছোট ভাগে বা সেগমেন্ট আকারে প্যাকেট গুলোকে পাঠাবো। সো যখনই একটা প্যাকেট পাঠাবো আমি তার ওই কনজেশন উইন্ডো সাইজটা একটু একটু করে বাড়াবো। ঠিক আছে, তাহলে যখন এটা কনজেশন উইন্ডো ম্যাক্সিমাম সাইজ পর্যন্ত চলে আসবে, তখন কিন্তু আমি আর ডাটা পাঠাবো না যতক্ষণ না পর্যন্ত আমি অ্যাকনলেজমেন্ট পাচ্ছি। এইটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং যে আমরা কিভাবে ডাটাটা পাঠাবো বা কনজেশন উইন্ডো কিভাবে আমার ডাটা সেন্ডিংটাকে কন্ট্রোল করবে।
সো আমি ডাটা পাঠাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমি অ্যাকনলেজমেন্ট পাচ্ছি। এভাবে পাঠাতে পাঠাতে যতক্ষণ পর্যন্ত আমার কনজেশন উইন্ডো এখনো ফুল হয়নি বা কনজেশন উইন্ডোর ম্যাক্সিমাম যে নাম্বার ততটুকু পর্যন্ত যায়নি, ততক্ষণ পর্যন্ত আমি ডাটা পাঠাতে থাকবো। আর এর মাঝে যদি অ্যাকনলেজমেন্ট যদি পাই, তাহলে আবার ওই কনজেশন উইন্ডোটাকে আবার চেঞ্জ করে নেব, যে আমার কতটুকু পর্যন্ত ডাটা পাঠানোর সুযোগ আছে, অতটুকু পর্যন্ত আমি আবার নতুন করে সেটার মধ্যে ডাটা আরো পাঠাতে থাকবো। সো এখান থেকে আসলে আমরা কনজেশনটাকে আসলে কিভাবে নির্ধারণ করতে পারি? এই যে কনজেশন উইন্ডো যেটা তৈরি করলাম, যেটা দিয়ে আমি আসলে ডাটা পাঠাচ্ছি, সেখান থেকে আমি কনজেশনটাকে কিভাবে নির্ধারণ করব? বলা হচ্ছে TCP detects congestion when it fails to receive an acknowledgement for a packet within the estimated timeout. ঠিক আছে? সো আমি প্রত্যেকটা প্যাকেট যখন পাঠাচ্ছি, এটার কত সময়ের মধ্যে অ্যাকনলেজমেন্টটা পাবো সেটার জন্য একটা টাইম নির্ধারিত থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে টাইম আউট। ঠিক আছে, প্যাকেটের টাইম আউট টাইম। ওকে, সো এই সময়ের মধ্যে যদি আমি এই প্যাকেটটা যদি অ্যাকনলেজমেন্ট যদি না পাই, তাহলে টিসিপি বা টিসিপি প্রোটোকলটা ধরে নেয় যে আমার নেটওয়ার্কের মধ্যে একটা কনজেশন হয়তো আছে। ঠিক আছে, যেহেতু এইটুকু সময়ের মধ্যে আমি এটার জন্য কোনো অ্যাকনলেজমেন্ট পাইনি। So if the sender detects packet loss, it will cut the window. আচ্ছা, সো একটা হচ্ছে যে কোনো ধরনের অ্যাকনলেজমেন্ট পাইনি। ঠিক আছে, সো এটার কারণে দেখা যাবে যে সে আলটিমেটলি ডিসিশন নিতে হবে বা ডিসিশন নেয় যে আমার প্যাকেটটা মনে হয় লস হয়ে গিয়েছে নেটওয়ার্কের মধ্যে কোনো জায়গায়, যার জন্য রিসিভার হয়তো এটাকে রিসিভ করতে পারে নাই, এবং রিসিভ করতে যেহেতু পারে নাই, সুতরাং সে তার অ্যাকনলেজমেন্ট পাঠানোর কোনো কারণ নাই। সো সেই সাপেক্ষে তখন সে ধরে নেয় যে প্যাকেটটা লস হয়ে গিয়েছে, এবং এই লসের এগেইনস্টে সে তখন তার কনজেশন উইন্ডোটাকে আসলে কাট আপ করে বা ছোট করার চেষ্টা করে। ছোট করার কারণ কি? যেহেতু আমার প্যাকেট লস হচ্ছে, সুতরাং আমি যদি এই রেটে যদি ডাটা পাঠাই, তাহলে হয়তো আরো বেশি পরিমাণ লস হবে। সুতরাং আমি ডাটা রেটটাকে আর একটু কমায় দিই, আরো কম পরিমাণ ডাটা পাঠিয়ে দেখি ডাটাটাকে ঠিক মতো পাঠানো যায় কিনা। ওকে, সো সেই রেশনালটা হচ্ছে এখানে বলা হচ্ছে, দ্য রেশনাল বিহাইন্ড দিস ইজ দ্যাট the sender assumes that the packet loss has occurred because of a buffer overflow somewhere. Okay, so buffer overflow হয়েছে কোনো জায়গায়, মানে হচ্ছে ইন্টারমিডিয়েট কোন একটা রাউটারের মধ্যে হয়তো অনেক বেশি পরিমাণ প্যাকেট গিয়েছে, আমার থেকে হতে পারে, সেটা আরো সারাউন্ডিং নেইবারদের কাছ থেকে হতে পারে, যে কোনো কারণেই হোক তার কাছে হচ্ছে অনেক পরিমাণ প্যাকেট গিয়েছে, যার জন্য হচ্ছে সে প্যাকেট গুলাকে সবগুলাকে প্রসেস করতে পারেনি। আচ্ছা, যেটা বলা হচ্ছে হুইচ ইজ অলমোস্ট অলওয়েজ ট্রু। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে সে প্যাকেট সেন্ডিং রেটটাকে একটু কমায় দেয়, যাতে করে ওই ইন্টারমিডিয়ারি নোডের কাছে কিছু পরিমাণ কম প্যাকেট যায়। ঠিক আছে, তাহলে কম প্যাকেট যদি যায়, তাহলে কম প্রসেসিং করা লাগবে। কম প্রসেসিং করা লাগলে তাহলে তার বাফারের জায়গাটাও অ্যাকচুয়ালি ফিল আপ হয়ে যাবে না খুব অল্প সময়ের মধ্যে। তো সেই ক্ষেত্রে হয়তো আমি সাকসেসফুলি ডাটাটাকে পাঠাতে পারবো। তো এই সেন্স থেকে হচ্ছে আমরা কনজেশন উইন্ডো সাইজটাকে কমায় দিই। ঠিক আছে, so TCP's general policy for handling congestion is based on 3 phases. এই যে কনজেশন হ্যান্ডলিংটার কথা বললাম, যে আমি রেটটাকে কমায় দিচ্ছি বা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কনজেশন উইন্ডো সাইজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাড়াচ্ছি, এই পুরো মেকানিজমটা হচ্ছে 3টা ফেজে কাজ করে। টিসিপির এই কনজেশন কন্ট্রোল মেকানিজমটা 3টা ফেজে কাজ করে। একটা হচ্ছে স্লো স্টার্ট, একটা হচ্ছে কনজেশন অ্যাভয়েডেন্স, এন্ড থার্ড ওয়ান ইজ কনজেশন ডিটেকশন। ওকে, সো আমরা 3টা ফেজে দেখবো একটা একটা করে। একটা হচ্ছে স্লো স্টার্ট, দেন কনজেশন অ্যাভয়েডেন্স, দেন কনজেশন ডিটেকশন। ওকে, so slow start phase, the sender starts with a very slow rate of transmission, okay, but increases the rate rapidly to reach a threshold. Okay, তো বলা হচ্ছে স্লো স্টেট ফেজ। আমরা যেটা বলতেছি, স্লো স্টেট ফেজের মধ্যে হচ্ছে আমরা ডাটা ট্রান্সমিশনটা শুরু করব খুব অল্প পরিমাণ ডাটা দিয়ে। অল্প পরিমাণ কি পরিমাণ সেটা আমরা এটা ডিফাইন করব, যে কি অ্যামাউন্টের ডাটা আমি সেন্ড করছি, বাট ওই অ্যামাউন্টটা হচ্ছে খুব অল্প পরিমাণ। ঠিক আছে, কিন্তু এটার সাথে সাথে সে হচ্ছে রেটটাকে যখন সাকসেসফুলি সেন্ড করতে পারে, রিসিভার যখন অ্যাকনলেজমেন্টটা পাঠায় এবং সেন্ডার যখন সাকসেসফুলি অ্যাকনলেজমেন্টটা রিসিভ করে, তখন সে তার সাপেক্ষে হচ্ছে ডাটা সেন্ডিং রেটটাকে খুব দ্রুত বাড়াতে থাকে। কতক্ষণ পর্যন্ত এভাবে দ্রুত বাড়াতে থাকে? একটা সার্টেন থ্রেশহোল্ড পর্যন্ত যাওয়া পর্যন্ত। একটা সার্টেন থ্রেশহোল্ডে যাওয়ার পরে সে হচ্ছে তখন অ্যাকচুয়ালি রেটটাকে আরেকটু কমায় দেওয়ার চেষ্টা করে। সো when the threshold is reached, the data rate is reduced
টু অ্যাভয়েড কনজেশন। ঠিক আছে, সো প্রথমে যখন আমি ডাটা পাঠাচ্ছি, যেহেতু আমি সাকসেসফুল ডাটা পাঠাতে পারতেছি, আমি রেটটাকে আরো খুব বেশি পরিমাণ দিয়ে পাঠাচ্ছি, অনেক বেশি রেটে পাঠাচ্ছি, এইভাবে চিন্তা করে যে আমার রিসিভারের হয়তো আরো বেশি পরিমাণ রিসিভ করার ক্ষমতা আছে, বা আমার নেটওয়ার্কের মধ্যে দিয়ে আমি আরো বেশি পরিমাণ ডাটা পাঠাতে পারি, যেহেতু আমি সবকিছু সাকসেসফুলি সেন্ড করতে পারতেছি বা অ্যাকনলেজমেন্টও সাকসেসফুলি রিসিভ করতে পারছি। এই জন্য হচ্ছে আমি শুরুর দিকে খুব বেশি পরিমাণ সাকসেসফুলি পাঠাতে পারলে হচ্ছে আরো বেশি পরিমাণ ডাটা পাঠানোর চেষ্টা করি। আর অন্যদিকে এভাবে পাঠাতে পাঠাতে একটা সার্টেন টাইম পর্যন্ত যাওয়ার পরে যখন আমি দেখলাম যে খুব বেশি ডাটা পাঠাচ্ছি, তখন আমি চিন্তা করলাম যে আসলে এইভাবে যদি ডাটা যদি কন্টিনিউয়াসলি সেন্ড করতে থাকি, তাহলে কিন্তু হয়তো কনজেশন হতে পারে কিছু সময়ের পরে। এই সেন্সে একটা সার্টেন থ্রেশহোল্ডে পৌঁছানোর পরে আমি হচ্ছে ডাটা রেটটাকে আস্তে কমা দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তখন আর ওইভাবে আমার সেন্ডিং রেটটাকে বাড়াই না, এবং এইটাকে আমরা বলতেছি হচ্ছে কনজেশন অ্যাভয়েডেন্স। আমি আসলে আস্তে আস্তে হচ্ছে এখন কনজেশন অ্যাভয়েডেন্স, কনজেশন আমি কিন্তু ডাটা রেট যেটা পাঠাতে পারি সেভাবে কিন্তু পাঠাচ্ছি, বাট এইভাবে যদি পাঠাতে থাকি তাহলে হয়তো কনজেশন হতে পারে। সো এই সেন্সে আমি রেটটাকে একটু কমাই দিলাম বা আস্তে আস্তে একটু কমানোর চেষ্টা করতেছি। সো এটা হচ্ছে কনজেশন অ্যাভয়েডেন্স। থার্ডলি, ইফ কনজেশন ইজ ডিটেক্টেড, the sender goes back to the slow start or congestion avoidance phase based on how the congestion is detected. Okay, so যদি congestion হয়েই যায়, থার্ড কথাটা আমরা যেটা বলতেছি, একটা যেটা বললাম একটা হচ্ছে congestion avoidance, একটা হচ্ছে শুরুতে স্লো স্টার্ট ফেজ, আর ফাইনালি যদি congestion হয়ে যায়, আমরা যদি congestion যদি ডিটেক্ট করি, যেটা দুই রকম ভাবে হতে পারে, সো সেটার উপর ভিত্তি করে আমার আবার প্যাকেট ট্রান্সমিশনটা আইদার স্লো স্টার্ট ফেজে চলে যেতে পারে অথবা কনজেশন অ্যাভয়েডেন্স ফেজে চলে যেতে পারে। সো এই তিন রকম মেকানিজমের মাধ্যমে হচ্ছে আমার আলটিমেটলি নেটওয়ার্কের মধ্যে ট্রান্সপোর্ট লেয়ারে যত ধরনের প্যাকেট আছে প্যাকেট ট্রান্সমিশন হয় যদি আমি টিসিপি প্রোটোকলটাকে ব্যবহার করি। সো এখন আরেকটু ডিটেল দেখার চেষ্টা করি এই স্লো স্টার্ট ফেজ আসলে কিভাবে কাজ করে। So the algorithm is based on the idea that the size of the maximum congestion window start with one maximum segment size. Okay, so আমি কতটুকু ডাটা পাঠাতে পারবো, এখানে আমরা বলতেছি হচ্ছে এক একটা প্যাকেটকে বলতেছি হচ্ছে সেগমেন্ট, রাইট? ট্রান্সপোর্ট লেয়ারের প্যাকেটগুলোকে বলা হয় হচ্ছে সেগমেন্ট। সো এই ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ, ওয়ান ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ বা এমএসএস যেটা, সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমার প্রথমে কনজেশন উইন্ডোজ সাইজটাকে আমি নির্ধারণ করি। সো দ্য অ্যালগরিদম ইজ বেসড অন দ্য আইডিয়া দ্যাট দ্য সাইজ অফ দ্য কনজেশন উইন্ডো স্টার্ট উইথ ওয়ান ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ, আমার কনজেশন উইন্ডোটা হবে 1 MSS, এখান থেকে শুরু করবে। The size of the window increases 1 MSS each time an acknowledgement is received. So যখনই হচ্ছে আমার একটা প্যাকেটে সাকসেসফুল অ্যাকনলেজমেন্ট আসবে, সে তার কনজেশন উইন্ডোটাকে 1 MSS করে এভাবে বাড়াতে থাকবে। ঠিক আছে, জাস্ট এ মিনিট। Sorry. Okay, so the size of the window increases 1 MSS each time an acknowledgement is received. যখনই আমি একটা অ্যাকনলেজমেন্ট পাচ্ছি, আমি আমার কনজেশন উইন্ডো সাইজটা 1 MSS করে বাড়াচ্ছি। ঠিক আছে, সো এখান থেকে আসলে যেটা আমরা ডিরাইভ করার চেষ্টা করতেছি, দ্য উইন্ডো সাইজ স্টার্ট স্লোলি বাট গ্রোজ এক্সপোনেনশিয়ালি। সো এটা বেসিক আইডিয়াটা কিরকম ভাবে আমরা দেখার চেষ্টা করি, একটু পরে ফিগারটাতে পাবো আশা করি। সো এখানে জাস্ট একটা অ্যাজাম্পশন করে নেওয়া হয়েছে কিভাবে জিনিসটা কাজ করছে, মানে আমাদের বইতে আর কি সিম্পলিসিটির জন্য। সো উই হ্যাভ ইউজড 3 simplifications to make the decisions. We have used segment numbers instead of byte numbers. ঠিক আছে,
সো সেগমেন্ট নাম্বারকে আসলে আমরা বাইট নাম্বার হিসেবে ইন্ডিকেট করতেছি, যেখানে যে এক একটা প্যাকেটের সাইজ ধরে নিচ্ছি 1 বাইট, এরকম একটা ব্যাপার। এন্ড উই হ্যাভ অ্যাজিউম দ্য রিসিভার উইন্ডো সাইজ, ঠিক আছে। সো এখানে আমরা আলোচনা করতেছি কনজেশন উইন্ডো, যার জন্য হচ্ছে আমরা সেন্ডার উইন্ডো সাইজ নিয়ে আলোচনা করছি মূলত। বাট একই রকম ভাবে রিসিভার একটা উইন্ডো সাইজ আছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লো কন্ট্রোলের জন্য মূলত ব্যবহার হয়, যে রিসিভার কত রেটে রিসিভ করতে পারবে, যেটাকে বলা হচ্ছে রিসিভার উইন্ডো। যেরকম ভাবে আমরা কনজেশন উইন্ডোর জন্য হচ্ছে সেন্ডার সাইডে মেনটেন করতেছি কনজেশন উইন্ডো। সো এখানে আমরা এজিউম করে নিচ্ছি দ্য রিসিভার উইন্ডো সাইজ ইজ মাচ হায়ার দেন কনজেশন উইন্ডো। তার মানে কি আসলে আমরা বোঝার চেষ্টা করি, রিসিভার উইন্ডো যত বেশি হবে আমি তত বেশি রেটে ডাটা পাঠাতে পারবো। সো রিসিভার উইন্ডো সাইজটা বেশি ধরে নেওয়ার কারণটাই হচ্ছে এটা, যে আমার রিসিভারের কারণে আমার এখানে ডাটা প্যাকেট বা কনজেশন উইন্ডো সাইজের মধ্যে কোনো হ্যাম্পার হবে না, বা রিসিভার উইন্ডো সাইজের উপর ভিত্তি করে আমার ডাটা রেটটাকে কমানোর কোনো প্রয়োজন হবে না বা বাড়ানোর প্রয়োজন হবে না। সো এই জন্য ধরে নেওয়া হচ্ছে যে রিসিভার উইন্ডো সাইজ হচ্ছে অনেক বড় কনজেশন উইন্ডো সাইজ থেকে, সো দ্যাট দ্য সেন্ডার উইন্ডো সাইজ অলওয়েজ ইকুয়ালস কনজেশন উইন্ডো, ঠিক আছে। সো সেন্ডার উইন্ডো সাইজটা এই জন্য কনজেশন উইন্ডোর উপর ডিপেন্ড করতে পারছে। and we have assumed each segment is acknowledged individually, ঠিক আছে। সো ওইখানে আমরা জানি আরো অনেক ধরনের অ্যানাউন্সমেন্ট আছে টিসিপি তে, যেমন একটা হচ্ছে কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট, যে সে 2টা 3টা প্যাকেট পাওয়ার পর একটা অ্যাকনলেজমেন্ট পাঠায়। বাট এখানে সিম্পলিসিটির জন্য আমরা মানে জিনিসটাকে বোঝানোর জন্য আমরা ধরে নিয়েছি যে প্রত্যেকটা সেগমেন্টকে আলাদা আলাদা ভাবে অ্যাকনলেজ করা হয়। সো এইটার সাপেক্ষে এই স্লো স্টার্ট ফেজটা কিভাবে শুরু হয় বা কিভাবে কাজ করে একটু যদি দেখি আমরা। সো হয়তো এগুলো আমরা টিসিপি লেয়ারটা বা ট্রান্সপোর্ট লেয়ারটা হয়তো আগে আলোচনা করে আসছি আপনাদের কম্পিউটার নেটওয়ার্কসে, সো সেক্ষেত্রে জিনিসগুলো হয়তো বুঝতে সুবিধা হতে পারে, যে জাস্ট কাইন্ড অফ রিক্যাপের মতো এখানে। সো জাস্ট আমরা দেখবো যে সেটা কেন অ্যাডোকের মধ্যে কাজ করছে না। সো একদম ইনিশিয়ালি কনজেশন উইন্ডো শুরু হচ্ছে 1 MSS দিয়ে, ওকে। সো সেগমেন্টটা যখনই পাঠাচ্ছে ফার্স্ট রাউন্ডে, সো এটা রিসিভার যদি সাকসেসফুলি রিসিভ করতে পারে, সে পরবর্তী প্যাকেটটার জন্য অ্যাকনলেজমেন্ট অ্যাকচুয়ালি পাঠায়। সো এটাকে আমরা বলি হচ্ছে পিগি ব্যাকিং, যদি মনে থাকে। আচ্ছা, সো আমি প্যাকেট রিসিভ করেছি হচ্ছে 1 নম্বর প্যাকেট, কিন্তু আমি অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছি 2 এর জন্য, বা 2 নম্বর দিয়ে হচ্ছে অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছি, মানে আমি পরে যে প্যাকেটটা রিসিভ করতে চাচ্ছি সেটার অ্যাকনলেজমেন্ট আমি পাঠাচ্ছি। ওকে, সো একটা প্যাকেট আমার পাঠানো শেষ। একটা প্যাকেট যখন পাঠানো শেষ এবং সাকসেসফুলি আমি অ্যাকনলেজমেন্টও রিসিভ করেছি, আমি হচ্ছে আমার কনজেশন উইন্ডো সাইজটাকে হচ্ছে দ্বিগুণ করার চেষ্টা করতেছি, বা আরো 1 করে বা আরো 1 বাড়িয়ে দিলাম, ওকে। সো বা তার ডাবল করে দিলাম, অ্যাকচুয়ালি এখানে ডাবল বলাটা বেটার হবে, তার ডাবল করে দিলাম, ওকে। সো এবং সেই কনজেশন উইন্ডো সাইজ অনুযায়ী আমি প্যাকেট পাঠানোর চেষ্টা করতেছি। 2 নম্বর প্যাকেটটা পাঠালাম, সাকসেসফুলি সেটা অ্যাকনলেজ পেলাম, তারপরে আবার আরেকটা প্যাকেট পাঠালাম, সেটাও সাকসেসফুলি পেলাম, ওকে। সো এইভাবে সো এখানে যখন 2টা প্যাকেট যখন পাঠাচ্ছি, একটা যখন অ্যাকনলেজমেন্ট পেয়ে গেলাম, আমি কিন্তু এখানে আরো 1 MSS হচ্ছে আমার প্যাকেটের সাইজটা বাড়িয়ে দিয়েছি। সো এইটা যখন আমি আমার প্যাকেটটা সাকসেসফুলি রিসিভ করতে পারলাম, বা এই 2 নম্বর রাউন্ডে যখন কনজেশন উইন্ডোর যে সাইজ ছিল সেটা সবগুলা প্যাকেট যখন সাকসেসফুলি আমি সেন্ড করলাম এবং অ্যাকনলেজমেন্ট যখন রিসিভ করলাম, আমি আমার কনজেশন উইন্ডোর সাইজটাকে আবার ডাবল করে দিলাম, ওকে। এবং সেই অনুযায়ী একটা একটা করে প্যাকেট সেন্ড করা শুরু করলাম। সো যে প্যাকেট অ্যাকনলেজমেন্টটা আসতেছে সাকসেসফুলি, আমি 1 MSS করে হচ্ছে আমার প্যাকেটের ট্রান্সমিশন উইন্ডো সাইজটাকে বা সেন্ডার উইন্ডো সাইজটাকে এক এক করে বাড়ানোর চেষ্টা করতেছি, ওকে। সো 4 এর পরে 5, 5 এর পরে 6, 6 এর পরে 7, এভাবে একটা একটা করে প্যাকেটগুলো যখন সবগুলো যখন সাকসেসফুলি রিসিভ হচ্ছে, আমি আবার আমার কনজেশন উইন্ডো সাইজটাকে ডাবল করে দিলাম, যেটা ছিল 4, এখন করে দিলাম সেটা হচ্ছে 8। সো এইভাবে হচ্ছে প্রতি স্টেপে, যেটা হচ্ছে আমরা এখানে দেখার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি। সো ইফ ইউ লুক এট দ্য সাইজ অফ দ্য কনজেশন উইন্ডো ইন টার্মস অফ রাউন্ড, ঠিক আছে, মানে প্রতি রাউন্ডে কি অবস্থা হচ্ছে, উই ক্যান সি দ্যাট দেয়ার ইজ এন এক্সপোনেনশিয়াল গ্রোথ। যেমন একদম স্টার্টে কনজেশন উইন্ডো ছিল হচ্ছে 1, 1 নম্বর রাউন্ডের পরে কনজেশন উইন্ডো হয়ে গেছে 2, 2 নম্বর রাউন্ডের শেষে কনজেশন উইন্ডো হয়ে গিয়েছে 4, 3 নম্বর স্টেজে গিয়ে বা 3 নম্বর রাউন্ড কমপ্লিশনের পরে কনজেশন উইন্ডো সাইজটা হয়ে গিয়েছে হচ্ছে 8। সো 1, 2, 4, 8 এভাবে যদি দেখার চেষ্টা করি, আমরা প্রতি স্টেপে আসলে ডাবল করে দিচ্ছি বা একটা এক্সপোনেনশিয়াল ইনক্রিজ এখানে আমরা দেখতে পাচ্ছি।
আচ্ছা, সো এই জন্য হচ্ছে স্লো স্টার্ট ফেজে সে হচ্ছে স্লোলি বা 1 MSS দিয়ে আসলে হচ্ছে ডাটা পাঠানো শুরু করে, এবং যখনই হচ্ছে একটা প্যাকেট সাকসেসফুলি সেন্ড করতে পারে সে তার প্যাকেটের সাইজটাকে হচ্ছে বা সেন্ডিং সাইজটাকে আরো এক বাড়িয়ে দেয়, 1 MSS করে বাড়াতে থাকে, এবং ফাইনালি ওই রাউন্ডটা শেষে যদি সবগুলা প্যাকেট যদি সাকসেসফুলি যদি সে সেন্ড করতে পারে, ঠিক আছে, তখন সে হচ্ছে তার কনজেশন উইন্ডো সাইজটাকে ডাবল করে দেয় বা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করে, যেটা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ডাবল করে দেয়। এরপরে আবার হচ্ছে ডাটা পাঠাতে থাকে এবং সাকসেসফুল হলে সে আবার কনজেশন উইন্ডো সাইজটাকে ডাবল করে আবার প্যাকেট পাঠানো শুরু করে। সো এইটা হচ্ছে মূলত স্লো স্টার্ট ফেজ। ওকে, বাট এইভাবে আমি কতক্ষণ পর্যন্ত এক্সপোনেনশিয়ালি ডাটা পাঠাতে থাকবো, ঠিক আছে। তো এই জন্য বলা হচ্ছে যে এটা তো আমি আসলে ইনডিফিনিটলি পাঠাতে পারবো না এইভাবে ডাবল করে করে, এটা আমরা একটা সার্টেন টাইমের পরে গিয়ে হচ্ছে স্টপ করে দিতে হবে, ঠিক আছে। সো দেয়ার মাস্ট বি এ থ্রেশহোল্ড টু স্টপ দিস ফেজ। So the sender keeps track of a variable named sender slow start threshold বা SS thresh. সো সেন্ডার সাইডে এরকম আরো একটা ভ্যালু মেনটেন করা হয় বা থ্রেশহোল্ড ভ্যালু মেনটেন করা হয়, যেটা মূলত ডিফাইন করে যে আমি কতক্ষণ পর্যন্ত স্লো স্টার্ট ফেজটা চালাবো, ঠিক আছে। সো এই ভ্যারিয়েবলটার নাম হচ্ছে স্লো স্টার্ট থ্রেশহোল্ড। So when the size of the window in bytes reaches this slow start threshold, the slow start stops and the next phase is start. Next phase means congestion avoidance. Okay. So যখনই হচ্ছে আমার এই ডাটা সেন্ডিং রেটটা স্লো স্টার্ট থ্রেশহোল্ড এর সমান হয়ে যায় বা ওইখানে যখনই পৌঁছে যায়, তখনই হচ্ছে আমি স্লো স্টার্ট ফেজটাকে স্টপ করে দিই এবং পরবর্তী স্টেপ ফেজ বা কনজেশন অ্যাভয়েডেন্স ফেজে চলে যাই। এবং সাধারণত এই স্লো স্টার্ট থ্রেশহোল্ডের ভ্যালু হচ্ছে 65,535 বাইট, ঠিক আছে। সো যখনই হচ্ছে আমার এরকম ভাবে ডাটা সেন্ডিং করতেছি, সেন্ড করতে করতে আমার এসএস থ্রেশহোল্ডের ভ্যালু যখন এত হয়ে যাচ্ছে, তারপরে গিয়ে হচ্ছে আমি এই ফেজটাকে স্টপ করে দিচ্ছি। সো এখন চলে আসি তাহলে, যখনই হচ্ছে এরকম আমরা এসএস থ্রেশহোল্ডে পৌঁছে গেলাম, আমাকে এখন শুরু করতে হবে হচ্ছে কনজেশন অ্যাভয়েডেন্স। সো আমি প্রচুর পরিমাণ ডাটা বা অনেক হাই রেটে ডাটা পাঠিয়েছি, কনজেশন হওয়ার একটা হাই প্রবাবিলিটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে আস্তে আস্তে ডাটা পাঠিয়ে দেখবো অ্যাকচুয়ালি কোনো ধরনের প্যাকেট লস বা কনজেশন ডিটেক্ট হয় কিনা। So if we start with the slow start algorithm, the size of the congestion window increases exponentially, যেটা আমরা দেখলাম, to avoid congestion before it happens. Okay, so হওয়ার মানে কনজেশনটা হওয়ার আগেই হচ্ছে আমরা আসলে এই জিনিসটাকে অ্যাভয়েড করতে চাচ্ছি, ঠিক আছে। One must slow down the exponential growth. Okay? So for this reason, the TCP defines another algorithm called congestion avoidance. যেটার ক্ষেত্রে হচ্ছে আমি এই এক্সপোনেনশিয়াল রেটের পরিবর্তে একটা অ্যাডিটিভ রেটে হচ্ছে আমার কনজেশন উইন্ডো সাইজটাকে হচ্ছে ইনক্রিজ করি। ওকে, তো সেক্ষেত্রে মানে কনজেশন অ্যাভয়েডেন্স ফেজে হচ্ছে আমরা অ্যাডিটিভ ইনক্রিজ করি ইনস্টেড অফ এক্সপোনেনশিয়াল। When the size of the congestion window reaches the slow start threshold, the slow start phase is stopped and the additive phase begins. Okay. So in this algorithm, each time the whole window of segments is acknowledged. So আবারও ইয়ে করা হচ্ছে the whole window, ঠিক আছে, পুরো রাউন্ডের উইন্ডোটা যখন হচ্ছে আমার কমপ্লিট হচ্ছে মানে একটা রাউন্ডে, তখন হচ্ছে আমি আমার কনজেশন উইন্ডো সাইজটাকে হচ্ছে 1 বাড়ানোর চেষ্টা করি। কোন ক্ষেত্রে? কনজেশন অ্যাভয়েডেন্স ফেজের ক্ষেত্রে। সো এটাও জাস্ট হচ্ছে আমরা একই রকম সিনারিওতে দেখার চেষ্টা করতেছি। সাধারণত ওই যেটা একটু আগে বলছিলাম যে সাইজ হচ্ছে আমরা এক এক করে বাড়াবো, ওই যেটা হচ্ছে বাইটের মধ্যে হিসাব করা হচ্ছে, এখানে আমরা নাম্বার হিসেবে হিসাব করতেছি। So to show the idea, we apply this algorithm to the same scenario as slow start, although we'll see that the congestion avoidance algorithm usually starts when the size of the window is much greater than 1. ঠিক আছে, মানে আমরা 1 নম্বর কনজেশন উইন্ডো 1 থেকে হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, এই জন্য এই জিনিসটা একটু ক্লারিফাই করে দেওয়া হয়েছে আর কি, যে বেসিক্যালি কনজেশন অ্যাভয়েডেন্স বা অ্যাডিটিভ ইনক্রিজটা আসলে কনজেশন উইন্ডো সাইজটা 1 থেকে শুরু হয় না, বাট আমরা সিম্পলিসিটির জন্য এখানে 1 থেকে কিভাবে 1 এ যদি শুরু হয় তাহলে কিভাবে সেটা বাড়ে। সো in this case, after the sender has received acknowledgement for a
complete window size of segment, the size of the window is increased by 1 segment. আচ্ছা, সো এটাকে আমরা দেখার চেষ্টা করি একটু বড় হিসেবে। সো আমি প্রথম সেগমেন্টটা পাঠালাম, অ্যাকনোলেজমেন্টটা পেলাম। ওকে, আমার এই রাউন্ডটা কিন্তু শেষ। ওকে, এই রাউন্ডটা যখন শেষ, আমার 2 নম্বর রাউন্ডটা শুরু হচ্ছে, তখন আমি আমার কনজেশন উইন্ডোটাকে বাড়ালাম হচ্ছে 1। আচ্ছা, আগে ছিল 1, এখন করে দিলাম হচ্ছে 2। সো প্যাকেট সেন্ড করেছি, অ্যাকনোলেজমেন্ট রিসিভ করেছি, এখানে আমার উইন্ডো সাইজ হচ্ছে 2। 2টা প্যাকেট যদি পাঠাতে পারি সাকসেসফুলি, তাহলে আমার রাউন্ডটা কমপ্লিট হবে। তো 2 নম্বর প্যাকেট পাঠানোর পরে এই ইয়েতে সেখানে তারপর হচ্ছে আমি 3 নম্বর প্যাকেটটা পাঠালাম, সেটার অ্যাকনোলেজমেন্ট রিসিভ করলাম। সো এখানে আমার 2টা প্যাকেট সাকসেসফুলি রিসিভ হয়েছে, মানে হচ্ছে রাউন্ড 2 সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। তখন আমি আমার কনজেশন উইন্ডোটাকে আবার আরো 1 বাড়াবো। সো এই যে 1 করে বাড়ানো, এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডিটিভ ইনক্রিজ। আচ্ছা, সো এখানে পুরো রাউন্ডটা যখন কমপ্লিট হচ্ছে, তখন তারপরে গিয়ে হচ্ছে আমরা কনজেশন উইন্ডো সাইজটাকে 1 বাড়ানোর চেষ্টা করতেছি। সো এইটা হচ্ছে আমাদের অ্যাডিটিভ ইনক্রিজ ফেজ। ওকে, সরি। সো এই জিনিসটা হচ্ছে এখানে আরেকটু ইলাবোরেটলি দেখানোর চেষ্টা করতেছি যে কনজেশন উইন্ডো চেঞ্জটা কিভাবে হচ্ছে। সো 1 2 3 4 এরকম ভাবে একটা অ্যাডিটিভ ইনক্রিজ আমরা এখানে দেখতে পাচ্ছি। সো তাহলে যখনই হচ্ছে স্লো স্টার্ট থ্রেশহোল্ডে পৌঁছে যাবে, আমরা তখনই চলবে হচ্ছে অ্যাডিটিভ ইনক্রিজ ফেজে। এটার সাথে সাথেই এখানে এখন যদি কনজেশন যদি ডিটেক্ট হয়, ওকে, সো 2টা ফেজ আমরা অলরেডি দেখে ফেললাম, স্লো স্টার্ট ফেজ, তারপরে হচ্ছে কনজেশন অ্যাভয়েডেন্সের জন্য অ্যাডিটিভ ইনক্রিজ। আর এখন যদি কনজেশন হয়ে যায়, ঠিক আছে, দ্যাট মিনস আমি যদি কোনো কারণে যদি ডিটেক্ট করতে পারি যে কনজেশন হয়েছে, তো সেক্ষেত্রে আমাকে আমার সেন্ডিং রেটটাকে কমিয়ে দিতে হবে। সেই সেন্ডিং রেটটাকে আমরা কমাবো হচ্ছে একটা মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর হিসেবে, যেটাকে বলা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ। ওকে, সো ইফ দ্য কনজেশন occurs or if congestion detected, the congestion window size must be decreased. ঠিক আছে, সো যেহেতু কনজেশন হয়েছে, আমার এই রেটটাকে অবশ্যই কমাতে হবে, কারণ আমি যদি এই রেটে যদি ডাটা পাঠাতে থাকি, তার মানে কনজেশন আরো বাড়বে। ঠিক আছে, মানে আরো প্যাকেট লস হতে থাকবে। সেই জন্য হচ্ছে আমি কমাই দিয়ে চেষ্টা করব আমার নেটওয়ার্কটাকে স্টেবল করা যায় কিনা বা কনজেশনটাকে অ্যাভয়েড করা যায় কিনা। So the only way the sender can guess the congestion has occurred is by the need to retransmit a segment. কখন আমি বুঝতে পারবো যে আমার এখানে কনজেশন হয়েছে, সেটা এখানে আমরা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। যে আমি কনজেশন হয়েছে বুঝতে পারবো একটা মাত্র জিনিসের দ্বারা, যদি আমার প্যাকেটটাকে রিট্রান্সমিট করা লাগে। যদি আমার প্যাকেটটাকে রিট্রান্সমিট করা লাগে, তাহলে আমি বুঝে যাবো যে আমার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। প্যাকেট সাকসেসফুলি রিসিভ যেহেতু হচ্ছে না, মানে আমাকে রিট্রান্সমিট করা লাগছে, দ্যাট মিন্স আমার নেটওয়ার্কের মধ্যে কনজেশন সৃষ্টি হয়েছে। বাট এইখানে রিট্রান্সমিট করা কিন্তু 2টা ফ্যাক্টরের উপর নির্ভর করবে। সো দ্য রিট্রান্সমিশন ক্যান অকার ইন ওয়ান অফ দ্য 2 কেসেস। আচ্ছা, সো সেই 2 কেসেস কি কি? যে একটা হতে পারে যে when a timer times out or when 3 duplicate acknowledgement are received. সো রিট্রান্সমিশন আমি 2 রকম ভাবে হচ্ছে করা লাগতে পারে, বা 2টা ডিফারেন্ট কারণে আমার রিট্রান্সমিশন করা লাগতে পারে। একটা হচ্ছে আমি যখন প্যাকেটটা পাঠাচ্ছি, যেটা বলেছিলাম যে আমি একটা টাইম পর্যন্ত অপেক্ষা করব এটার অ্যাকনলেজমেন্ট পাওয়া পর্যন্ত, যেটাকে আমি বলতেছি হচ্ছে টাইম আউট। ঠিক আছে, সেই নির্দিষ্ট টাইমের মধ্যে যদি আমি অ্যাকনলেজমেন্ট যদি না পাই, টাইম আউট যদি হয়ে যায়, তখন আমাকে রিট্রান্সমিট করা লাগতে পারে। আর সেকেন্ড আর একটা বিষয় হতে পারে এখানে, যে আমি অ্যাকনলেজমেন্ট পাচ্ছি, বাট যেই প্যাকেটটা এখন পাঠিয়েছি সেটার জন্য অ্যাকনলেজমেন্ট পাই নাই, আমাকে কন্টিনিউয়াসলি আগের প্যাকেটটার অ্যাকনলেজমেন্ট পাঠানো হচ্ছে। সো আমি রিসেন্টলি যে প্যাকেটগুলো পাঠিয়েছি বা যে প্যাকেটটা পাঠিয়েছি তার অ্যাকনলেজমেন্ট পাইনি, কিন্তু সে কিন্তু আমাকে যখনই হচ্ছে আমি প্যাকেটটা পাঠিয়েছি, সে তারপরে কিন্তু একটা সার্টেন টাইমের পরে আমাকে আবার অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে, কিন্তু তার আগেরটা। ঠিক আছে, তো সেটা দ্বারা বোঝাচ্ছে যে আমার রিসিভার প্যাকেট রিসিভ করতেছে, বাট রিসেন্টলি আমি যে প্যাকেটটা পাঠিয়েছি সেটাকে সে রিসিভ করতে পারেনি, বা হয়তো সেখানে কোনো এরর হয়ে গিয়েছে, সে প্যাকেটটা রিসিভ করছে কিন্তু অ্যাকচুয়াল ডাটাটা সে এখান থেকে রিকভার করতে পারেনি, যার জন্য সে আবার ওই প্যাকেটটার জন্য রিকোয়েস্ট করতেছে।
তো সেক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে প্যাকেট কিন্তু অ্যাকচুয়ালি রিসিভ হচ্ছে রিসিভারের কাছে, ঠিক আছে। আর প্রথমটার ক্ষেত্রে যেটা টাইম আউটের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে কিন্তু আমার এটা বোঝা যাচ্ছে না যে রিসিভার আমার প্যাকেটটা রিসিভ করতে পেরেছে কিনা, বরং এক্ষেত্রে এটাই বোঝা যাচ্ছে আরো বেশি রকম ভাবে যে প্যাকেট সম্ভবত সাকসেসফুলি রিসিভ হয় না, কারণ আমি কোনো অ্যাকনলেজমেন্টই পাচ্ছি না। ওকে, আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা অ্যাকনলেজমেন্ট পাচ্ছি। সো এইটার প্রেক্ষিতে আসলে দুই রকম ভাবে হচ্ছে এখানে এই ডিক্রিজের ব্যাপারটা ঘটে থাকে। ওকে, সো ইন বোথ কেসেস the size of the threshold is dropped to 1/2. ওকে, সো এই দুইটার ক্ষেত্রে যে কোনো ভাবেই আমার ইয়েটা হোক না কেন, রিট্রান্সমিশনটা করা লাগুক না কেন, আমি হচ্ছে আমার ওই যে স্লো স্টার্ট থ্রেশহোল্ড যেটা আছে সেটাকে আমি হচ্ছে অর্ধেক করে দিই, যেটাকে আমরা বলতেছি হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ, হাফ হাফ করে দেয়া। আর এই যে এখন আমি প্যাকেটটা পাঠাবো কিভাবে বা আমার কনজেশন উইন্ডো সাইজটাকে আমি কিভাবে নির্ধারণ করব, সেটা আসলে এই যে দুই রকম সিনারিওর কথা বললাম, একটা টাইম আউট আর আরেকটা হচ্ছে ডুপ্লিকেট এক, এইটার উপর ডিপেন্ড করে দুই রকম ভাবে আসলে সে আসলে রিঅ্যাকশনটা দেয়, ঠিক আছে, কনজেশন উইন্ডোর জন্য। সো ইফ এ টাইম আউট অকার্স, যদি টাইম আউট যদি হয়ে থাকে, সো দেয়ার ইজ এ স্ট্রং পসিবিলিটি অফ কনজেশন। সো যদি টাইম আউট হয়ে থাকে, যেটা বললাম যে আমার সাকসেসফুলি প্যাকেটটা হয়তো রিসিভই হচ্ছে না, যেটা দ্বারা আমি বুঝতে পারি যে আসলে এখানে কনজেশন হওয়ার পসিবিলিটিটাই বেশি। তো সেই কারণে এই ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে একটু স্ট্রিক্টলি হচ্ছে কনজেশন উইন্ডোটাকে মেনটেন করার চেষ্টা করে বা কমানোর চেষ্টা করে। সো এ সেগমেন্ট হ্যাজ এ প্রবাবিলিটি been dropped in the network and there is no news about the sent segments, ঠিক আছে। সো সিনারিওটা আমরা বলার চেষ্টা করতেছি যে আসলে যেহেতু হচ্ছে আমরা প্যাকেট রিসিভ করতে পারছি না, অ্যাকনলেজমেন্ট রিসিভ করতে পারছি না, টাইম আউট হয়ে যাচ্ছে, তার মানে আসলে এখানে নেটওয়ার্কের মধ্যে স্ট্রং প্রবাবিলিটি আছে কনজেশনের, যার জন্য হচ্ছে টিসিপিও এই ক্ষেত্রে স্ট্রংলি রিঅ্যাক্ট করে। সো সেই স্ট্রংলি রিঅ্যাক্ট বলতে আমরা কি বোঝানোর চেষ্টা করতেছি, ইট সেটস দ্য ভ্যালু অফ দ্য থ্রেশহোল্ড 1/2 of the congestion window size, যেটা আগে স্লাইডে বললাম যে থ্রেশহোল্ডটা হাফ করে দিচ্ছে। Then it sets the congestion window to the size of one segment, ঠিক আছে। সো সে কনজেশন উইন্ডো সাইজটাকে হচ্ছে ওয়ান সেগমেন্ট করে দেয় বা 1 MSS করে দেয়, তারপরে আবার স্লো স্টার্ট ফেজটাকে শুরু করে, ঠিক আছে। সো যখন আমার টাইম আউট হচ্ছে, তখন হচ্ছে আমার একটু আগে যেরকম ভাবে অ্যাডিটিভ ইনক্রিজ করতেছিলাম, এখান থেকে সে ধাপ করে চলে আসবে স্লো স্টার্ট ফেজের মধ্যে। ওকে, সো দিস ইজ হ্যাপেন্স হোয়েন এ টাইম আউট অকার্স। আর সেকেন্ড যেটা ব্যাপার, যদি আমি ডুপ্লিকেট এক যদি রিসিভ করি, ইফ 3 অ্যাকনলেজমেন্ট আর রিসিভড, ঠিক আছে, দেয়ার ইজ এ উইকার পসিবিলিটি অফ কনজেশন। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে যেটা একটু আগে বোঝানোর চেষ্টা করেছি, আমি অ্যাকনলেজমেন্ট পাচ্ছি, তার মানে হচ্ছে নেটওয়ার্কের মধ্যে হয়তো ওরকম ভাবে কোনো কনজেশন নাই, বাট কোনো কারণে হয়তো আমার এরর টেরর বা নয়েজ টয়েজের কারণে আমার প্যাকেটের মধ্যে কোনো এরর হয়েছে, এই জন্য রিসিভার হয়তো সাকসেসফুলি প্যাকেটটা রিসিভও করেছে কিন্তু রিকভার করতে পারেনি। সো এই জাতীয় কোনো ব্যাপার হয়তো হয়েছে, যার জন্য সে হচ্ছে ওই প্যাকেটটাকে আবার রিকোয়েস্ট করতেছে পাঠানোর জন্য। সো এই কারণে এখানে বলতেছি আমরা দেয়ার ইজ এ উইকার পসিবিলিটি অফ কনজেশন। So in this case, a segment may have been dropped, but some segments after that may have arrived safely since 3 acknowledgements have received. Okay. So এই ক্ষেত্রে this is called fast retransmission and fast recovery. So এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এরকম একটা fast retransmission and fast recovery. So in this case, TCP has a weaker reaction. So সেক্ষেত্রে সে কি কি ঘটনা ঘটায়, it sets the value of the threshold to 1/2 of the current window size. So আগেরটার মতোই সে থ্রেশহোল্ডটাকে হাফ করে দিচ্ছে। It sets congestion window to the value of the threshold, ঠিক আছে। সো এখন কনজেশন উইন্ডোটাকে সে কি করতেছে, এই যে থ্রেশহোল্ড করলাম হাফ করে দিলাম, সেটার মধ্যে তার কনজেশন উইন্ডো সাইজটাকে বসাই দিল বা কনজেশন উইন্ডো সাইজটা করে দিল হচ্ছে ওই থ্রেশহোল্ড ভ্যালুটা দিয়ে, যেটা আগেরটার মধ্যে করে দিয়েছিলাম 1 MSS যদি না ভুলে গিয়ে থাকি। and it starts the congestion avoidance phase. সো সেক্ষেত্রে সে কিন্তু আর স্লো স্টার্ট ফেজে শুরু করছে না, সে শুরু করছে কনজেশন অ্যাভয়েডেন্স ফেজ দিয়ে। সো রিট্রান্সমিশন টাইম আউট এবং ট্রিপল ডুপ্লিকেট একের এগেইনস্টে
আমার যখন কনজেশন ডিটেকশন আমি করছি, দুই ক্ষেত্রে কিন্তু আমার দুই রকম ভাবে জিনিসটাকে ট্রিট করা হচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু কাউন্টার মেজার গুলোও কিন্তু টোটালি ডিফারেন্ট। সো একটা দুইটার ক্ষেত্রে কনজেশন উইন্ডো সাইজটাকে আমি হাফ করে দিচ্ছি, বাট সরি, স্লো স্টার্ট থ্রেশহোল্ডের ভ্যালুটা হাফ করে দিচ্ছি। আর কনজেশন উইন্ডোটার ক্ষেত্রে আমি একটার ক্ষেত্রে 1 MSS করে দিচ্ছি বা 1 সেগমেন্ট সাইজ করে দিচ্ছি, আর তারপরে হচ্ছে স্লো স্টার্ট ফেজ শুরু করছি। আর আরেকটার ক্ষেত্রে হচ্ছে কনজেশন উইন্ডোটাকে হচ্ছে স্লো স্টার্ট থ্রেশহোল্ডের সমান করে দিচ্ছি, এবং তারপরে হচ্ছে কনজেশন অ্যাভয়েডেন্স ফেজ শুরু করছি। সো এই যে এতক্ষণ পর্যন্ত যে ডিসকাশনটা করলাম, সেটার সাপেক্ষে আমরা যদি হোল সিনারিওটাকে যদি দেখার চেষ্টা করি, তাহলে জিনিসটা এরকম একটা জিগজ্যাগ প্যাটার্ন দেখা যায়। পুরা ওভারঅল আমার ডাটা ট্রান্সমিশনটা যদি আমি যদি দেখার চেষ্টা করি ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে বা টিসিপি অ্যালগরিদমের সাপেক্ষে, তাহলে ব্যাপারটা দেখতে এরকম একটা সিনারিও তৈরি করে। সো কিভাবে ঘটনাটা ঘটছে দেখেন, শুরু করছি 1 MSS দিয়ে, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, এভাবে হচ্ছে প্রতি রাউন্ড শেষে আমি আমার কনজেশন উইন্ডোটার সাইজ হচ্ছে ডাবল করে করে যাচ্ছি, যেটা এখানে দেখানো হয়েছে যে 4টা রাউন্ডের শেষে তার থ্রেশহোল্ডটা হয়েছে 16। ওকে, সো ফর এক্সাম্পল এটাই হচ্ছে আমার এসএস থ্রেশহোল্ডের ভ্যালু। সো যখনই আমার এসএস থ্রেশহোল্ডের ভ্যালুতে আমার কনজেশন উইন্ডো সাইজটা পৌঁছে গেল, তখনই হচ্ছে আমি চলে গেলাম কনজেশন অ্যাভয়েডেন্স ফেজে। ওকে, সো কনজেশন অ্যাভয়েডেন্স ফেজের মধ্যে গিয়ে আমি শুরু করলাম অ্যাডিটিভ ইনক্রিজ। সো এইটা ছিল হচ্ছে আমার স্লো স্টার্ট ফেজ। আর যখন আমার থ্রেশহোল্ডের ভ্যালুটা কনজেশন উইন্ডো সমান হয়ে গেল, আমি শুরু করে দিলাম অ্যাডিটিভ ইনক্রিজ ফেজটা। ওকে, তো তখন হচ্ছে আমি প্রতি রাউন্ডের শেষে এক এক করে হচ্ছে আমি আমার কনজেশন উইন্ডোজ সাইজটাকে বাড়ানোর চেষ্টা করতেছি। সো এইভাবে যখন এক এক করে যখন বাড়াচ্ছি, ফর এক্সাম্পল এটা যখন 20 হলো, ঠিক আছে, এইখানে গিয়ে আমার একটা টাইম আউট হলো। ওকে, সো কিছু প্যাকেটের জন্য আমি কোনো ধরনের অ্যাকনলেজমেন্ট পাই নাই, আমার কাছে প্যাকেটগুলো যে টাইম আউট ছিল, টাইম আউট ভ্যালু ছিল, সেটা এক্সপায়ার করেছে বা টাইম আউট হয়ে গিয়েছে। সো যখনই টাইম আউট হয়ে গিয়েছে, আমরা দেখেছি টাইম আউটের ক্ষেত্রে টিসিপি স্ট্রংলি রিঅ্যাক্ট করে, এবং সে কি করে, তার যে কনজেশন উইন্ডো সাইজ আছে সেটা করে দেয় হচ্ছে 1, ঠিক আছে, এবং যে এসএস থ্রেশহোল্ড আছে সেটার ভ্যালুটা করে দেয় হচ্ছে হাফ। সো যেটা 20 পর্যন্ত গিয়েছিল সেটাকে আমি হাফ করে দিলাম, সেটা হয়ে গেল 10। আর কনজেশন উইন্ডো সাইজ করে দিলাম হচ্ছে 1। সো এটা সাপেক্ষে তখন আমি আবার স্লো স্টার্ট ফেজ শুরু করলাম। সো এইভাবে প্রতি রাউন্ড শেষে আমি আবার ডাবল করে করে হচ্ছে আমার কনজেশন উইন্ডো সাইজটাকে বাড়ানো শুরু করে দিলাম। ঠিক আছে, সো 1, 2, 4, 8 এরকম ভাবে বাড়ানো শুরু করেছি। ঠিক আছে, সো এরকম ভাবে একটা সার্টেন টাইমের পরে আবার আমি কনজেশন থ্রেশহোল্ড যেটা ভ্যালু ছিল সেটাকে আমি রিচ করে ফেললাম। সো ওয়ান্স এগেইন আমি আবার অ্যাডিটিভ ইনক্রিজ ফেজের মধ্যে চলে গেলাম। তো এইখানে গিয়ে ফর এক্সাম্পল আমি যখন অ্যাডিটিভ ইনক্রিজ ফেজের মধ্যে আছি, কনজেশন অ্যাভয়েডেন্স ফেজের মধ্যে আছি, সো ফর এক্সাম্পল এটা ফর এক্সাম্পল ভ্যালু হচ্ছে 12। সো এখানে 10 ছিল, 11, 12। 12 যখন আমার অ্যাসেস থ্রেশহোল্ডের ভ্যালু হলো, তখন হচ্ছে আমি আবার ট্রিপল ডুপ্লিকেট এক পেলাম। সো ট্রিপল ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট যদি পাই, সেক্ষেত্রেও আমি কিন্তু কনজেশন ডিটেক্ট করেছি, যদিও আমরা সেটাকে বলতেছি হচ্ছে উইকার কনজেশন। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি কি করব, কনজেশন উইন্ডোটাকে হাফ করে দেব। সো কনজেশন উইন্ডোটাকে হাফ করে দিলাম, 12 ছিল, ফর এক্সাম্পল 6 করে দিয়েছি, এবং এট দ্য সেম টাইম আমার কনজেশন উইন্ডোটাকেও আমি 6 করে দিলাম, এবং সেখান থেকে হচ্ছে আমি আমার অ্যাডিটিভ ইনক্রিজ যে ফেজটা সেটা আবার শুরু করলাম এখান থেকেই। ঠিক আছে, 1 ms পর্যন্ত করিনি। সো এইরকম ভাবে পুরা যে কোনো একটা অ্যাপ্লিকেশনের যত প্যাকেট আছে, সেই প্যাকেট ট্রান্সমিশন গুলো যদি আমরা ট্রান্সপোর্ট লেয়ার বা টিসিপি সাপেক্ষে যদি দেখার চেষ্টা করি, পুরা টাইম লাইনটা এরকম একটা ফেজের মতো দেখা যাবে, যেটাকে আমরা বলি হচ্ছে জিগজ্যাগ প্যাটার্ন। বাড়তেছে, বাড়তে বাড়তে গিয়ে আবার একটা সার্টেন টাইমের পরে টাইম আউট হওয়ার কারণে হোক বা ডুপ্লিকেট একের কারণে হোক, সেটা আবার কমে যাবে, তারপর সেটা আবার বাড়তে থাকবে, তারপর সেটা আবার কমবে।
এরকম একটা জিগজ্যাগ প্যাটার্ন আমরা কন্টিনিউয়াসলি দেখতে পারি। সো মোটামুটি এটা ছিল হচ্ছে টিসিপি প্রোটোকল বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ট্রান্সপোর্ট লেয়ারের জন্য। বাট এই টিসিপি প্রোটোকলটাই আমাদের অ্যাডক নেটওয়ার্কের জন্য আমরা ফুললি এটাকে ব্যবহার করতে পারি না অ্যাডক নেটওয়ার্কের ক্ষেত্রে, বেশ কিছু রিজনের কারণে। ঠিক আছে, যেমন এখানে 6টা রিজনের কথা বলা হচ্ছে। তো বেশ কিছু ফিচার অ্যাকচুয়ালি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যেটা মূলত হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের জন্য বা ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল আমরা যেভাবে ডেভেলপ করি, আর স্পেসিফিক্যালি কিছু টিসিপি রিলেটেড ইস্যু এখানে আমরা পাবো। তো ফার্স্ট ওয়ান যেটা হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন অফ প্যাকেট লস। ঠিক আছে, সো নরমালি আমরা যে টিসিপি প্রোটোকল ডেভেলপ করেছি বা ট্রেডিশনাল টিসিপি যেটা আছে সেটা বেস আমরা জানি যে সেটা হচ্ছে ওয়্যার্ড নেটওয়ার্কের জন্য ডেভেলপ করা, রাইট? But the packet loss is mainly attributed to network congestion, যেখানে আমাদের কনজেশন হওয়ার একটাই মাত্র পসিবিলিটি, সেটা হচ্ছে নেটওয়ার্কের মধ্যে আমার প্যাকেট লস হয়েছে। ঠিক আছে, এবং এই কারণে হচ্ছে অ্যাকচুয়ালি কনজেশন হয়েছে। বাট আমাদের ওয়্যারলেস নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো কারণে কিন্তু প্যাকেট লস হতে পারে, যেটা আমরা এখানে বলার চেষ্টা করতেছি। Ad hoc wireless network experience a much higher packet loss due to factors such as high bit error rate in the wireless channel, increased collision due to the presence of hidden terminal, presence of interference, frequent path breaks due to mobility of nodes, and inherent fading properties in the wireless channel. So এই সমস্ত কারণে কিন্তু আমার এখানে প্যাকেট লস হতে পারে। এখন এইগুলাকে যদি আমি নেটওয়ার্ক কনজেশন হিসেবে যদি ডিটেক্ট করি বা চিন্তা করি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমার সিনারিওটাকে অ্যাকচুয়ালি আমি গ্র্যাব করতে পারিনি। আমার অ্যাকচুয়ালি কিন্তু নেটওয়ার্কের যে সমস্ত নোডগুলো আছে তাদের প্যাকেট ট্রান্সমিশনের ক্ষেত্রে বা তাদের যে বাফার আছে তাদের বাফারের মধ্যে কিন্তু প্যাকেট রিসিপশন বা সেন্ডিং এর মধ্যে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে আমার যে এনভায়রনমেন্টের মধ্যে কাজ করছি সেই এনভায়রনমেন্ট, সেখানে হচ্ছে আমার প্যাকেট লস হওয়ার প্রবাবিলিটি অনেক হাই। এই কারণে হচ্ছে আমরা আসলে যখন এই ধরনের কারণে প্যাকেট লস হয় সেটার রেসপেক্টে যদি আমরা যদি বলি যে এটা কনজেশন, সেটা কিন্তু আসলে অ্যাকচুয়াল ইন্টারপ্রিটেশন হলো না, বা এখানে একটা মিস ইন্টারপ্রিটেশন হয়, যার জন্য হচ্ছে ট্রেডিশনাল টিসিপিটাকে আমরা আসলে ব্যবহার করতে পারি না। সেকেন্ড যে বৈশিষ্ট্যটা যেটা হচ্ছে ফ্রিকোয়েন্ট পাথ ব্রেকস। সো এটা আমাদের ওয়্যারলেস অ্যাডক নেটওয়ার্কের মেন চ্যালেঞ্জের মধ্যে আমরা এগুলো আলোচনা করে আসছি, যে এখানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি নোডগুলো মোবিলিটির কারণে ফ্রিকোয়েন্টলি আমাদের কিন্তু পাথ চেঞ্জ হয়ে যেতে পারে বা টপোলজিটাই চেঞ্জ হয়ে যেতে পারে, স্ট্রাকচারটাই নেটওয়ার্ক স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো যখনই হচ্ছে এরকম টপোলজিটা যখন চেঞ্জ হয়, so the topology changes lead to frequent changes in the connectivity of the wireless links, and hence the route to a particular destination may need to be recomputed. ঠিক আছে, সো এই পাথ ব্রেকের কারণে যে কোনো একটা পার্টিকুলার সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে পাথটা আগে ছিল সেটা হয়তো নাও থাকতে পারে, এবং সেটার কারণে আমাদের কিন্তু পাথটাকে রিকম্পিউট করা লাগতে পারে, এবং এটা যেটা বলা হচ্ছে ভেরি অফেনলি আমাদের এই পাথ রিকম্পিউটেশনের কাজটা করার প্রয়োজন হয়। ঠিক আছে, সো ওয়ান এ পাথ ইজ ব্রোকেন, the routing protocol initiates a route establishment process. যেটা আমরা বিভিন্ন রাউটিং প্রোটোকলের মধ্যে দেখছিলাম যে কিভাবে হচ্ছে সে নতুন করে একটা রাউটিং পাথ খুঁজে বের করে, বিভিন্ন অ্যালগরিদম বিভিন্ন রকম ভাবে বের করে, বাট একটা পাথ খুঁজে বের করার চেষ্টা করে যখন হচ্ছে এরকম পাথ ব্রেক হয়। So this route establishment process takes a significant amount of time to obtain a new route. Okay, সো অনেকগুলো ফ্যাক্টরের কারণে হচ্ছে আমাদের আসলে রুট এস্টাবলিশমেন্ট টাইমটা কিন্তু দেখা যাচ্ছে একটা লং টাইমের প্রয়োজন হয়। বিভিন্ন অ্যালগরিদমের মধ্যে আমরা দেখছিলাম বিভিন্ন রকম ভাবে হচ্ছে তারা নতুন পাথটাকে খুঁজে বের করে, এবং সেটার জন্য কিন্তু একটা সার্টেন টাইম আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, and the route establishment re-establishment time is a function of a number of nodes in the network, transmission range of the nodes, current topology of the network, bandwidth of the channel, traffic load in the network,
and the nature of routing protocol. সো এই সমস্ত প্রোটোকলগুলোর উপরে বা ফ্যাক্টরগুলোর উপরে আমাদের অ্যাকচুয়ালি রুট রিস্টাবলিশমেন্টটা বা একটা রুট খুঁজে বের করার ব্যাপারটা নির্ভর করে, যার জন্য আমরা সাথে সাথে কিন্তু একটা রুট রিস্টাবলিশ করে ফেলতে পারি না, একটা সার্টেন টাইমের আমাদের প্রয়োজন হয়। এবং এই কারণে আসলে যদি পাথ ব্রেক হয় তখন কিন্তু সেটার কারণে আমাদের মিস ইন্টারপ্রিটেড অবস্থায় আমরা সেটাকে কনজেশন হিসেবে ধরে নিতে পারি। সেটা কিরকম? if the root establishment time is greater than the retransmission timeout period of the TCP sender. Okay, so TCP যে retransmission timeout আছে, আচ্ছা, যে কত সময় পর্যন্ত সে অপেক্ষা করবে একটা প্যাকেটকে রিট্রান্সমিশন করার আগে, এই টাইমটার চেয়ে যদি আমার রুট এস্টাবলিশমেন্ট টাইমটা যদি বড় হয়ে যায়, মানে হচ্ছে আমি রুটটা এস্টাবলিশ করতে পারি নাই, যে টাইমটার মধ্যে আমার রিট্রান্সমিশন টাইম আউটটা এক্সপায়ার করেছে, তার মানে আমার কাছে এখনো পাথ নাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তখন টিসিপি সেন্ডার এজিউম করে নেয় যে অ্যাকচুয়ালি নেটওয়ার্কের মধ্যে কনজেশন আছে। আর যদি সে যদি এই টাইমের মধ্যে যদি রুটটাকে যদি রিস্টাবলিশ করে ফেলতে পারতো, তাহলে টিসিপি কিন্তু বুঝতে পারতো না অ্যাকচুয়ালি যে এখানে একটা পাথ ব্রেক হয়েছে, নতুন একটা পাথ এস্টাবলিশ হয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আর এখানে কনজেশন ডিটেকশনের কোনো ব্যাপার আসতো না। এই জন্য বলা হচ্ছে if the root establishment time is greater than the retransmission timeout period of the TCP sender, then the TCP sender assumes congestion in the network and retransmit the lost packet. Okay, but যদি এই সময়ের আগে যদি সে যদি পাথটাকে রিস্টাবলিশ করে ফেলতে পারে রিট্রান্সমিশন টাইম আউটের আগে, তাহলে কিন্তু আর এই জাতীয় কোনো ধরনের কনজেশন ডিটেক্ট হয় না, বা এই ক্ষেত্রে তার কনজেশন কন্ট্রোল অ্যালগরিদমকেও ইনিশিয়েট করার প্রয়োজন হয় না। ওকে, সো এটার কারণে দেখা যাচ্ছে যে এই যে রিট্রান্সমিশনটা হচ্ছে, দিস রিট্রান্সমিশন ক্যান লিড টু ওয়েস্টেজ অফ ব্যান্ডউইথ এন্ড ব্যাটারি পাওয়ার। আচ্ছা, so eventually when a new path is found or new route is found, the TCP throughput continues to be low for some time. এটা যদি আমরা যদি যে রিট্রান্সমিশন টাইম আউটের আগে যদি আমরা পাথটাকে যদি রিস্টাবলিশ যদি করতে না পারি, সো সেক্ষেত্রে হচ্ছে আমি রেটটাকে কমাই দেওয়ার চেষ্টা করতেছি। এখানে যেটা বললাম যে ইনিশিয়েটস দ্য কনজেশন কন্ট্রোল অ্যালগরিদম, সো এইটার কারণে কিন্তু অ্যাকচুয়ালি আমার যেই রেটে ডাটা পাঠানোর কথা বা যে রেটে আমি ডাটা পাঠাতে পারতাম সেই রেটে কিন্তু আসলে ডাটা পাঠাতে পারছি না, ঠিক আছে। এবং এই কারণে আমার যে স্লো স্টার্ট ফেজটা শুরু হয়েছে, স্লো স্টার্ট ফেজটা শুরু হওয়ার কারণে কিন্তু আমি ব্যান্ডউইথের ইউটিলাইজেশনটাও কিন্তু ফুললি করতে পারছি না। ওকে, সো এই কারণে আমার ফ্রিকোয়েন্ট পাথ ব্রেকের একটা লার্জ ইমপ্যাক্ট হয় কনজেশন কন্ট্রোল অ্যালগরিদমের উপরে। So এই জন্য বলা হচ্ছে it is found that the TCP throughput degrades rapidly with the increase in the path length or in the topology of the ad hoc network. So যত বড় আমার টপোলজিটা হবে বা পাথ লেন্থটা যত বড় হবে, আমার কিন্তু পাথ ব্রেক হওয়ার প্রবাবিলিটিটাও তত বাড়তে থাকবে, ঠিক আছে। So the possibility of path break increases with path length. ওকে, সো এই কারণে আমার টপোলজিটা যত বড় হবে বা পাথ লেন্থটা যত বড় হবে, তার সাথে সাথে কিন্তু আমার পাথ ব্রেক হওয়ার পসিবিলিটিও বাড়তে থাকবে। আর পাথ ব্রেক হওয়ার পসিবিলিটি যত বাড়বে, তত আমার কনজেশন হওয়ার পসিবিলিটি তত বাড়বে। অ্যাকচুয়ালি কনজেশন হওয়াটাও আমরা এখানে বলবো না, পাথ ব্রেকের কারণে কনজেশন বা মিস ইন্টারপ্রিটেশন অফ কনজেশন সেটাও কিন্তু বাড়তে থাকবে। and misinterpretation of congestion window. So অনেকগুলা ফ্যাক্টরের উপরে আমার কনজেশন উইন্ডো ডিপেন্ড করে, বাট এখানে এই কনজেশন উইন্ডোটাও কিন্তু মিসইন্টারপ্রিটেড হতে পারে, ঠিক আছে। সেটা কিরকম ভাবে একটু দেখি। So TCP considers the congestion window as a measure of the rate of transmission, right? আমি কি রেটে ডাটা পাঠাতে পারবো নেটওয়ার্কের মধ্যে দিয়ে। ওকে, এখন অ্যাডহক নেটওয়ার্কের মধ্যে কি ঘটনা ঘটে, অনেকগুলা কারণে কিন্তু আমার এই রেটটাকে আমার চেঞ্জ করা লাগতে পারে। ইন অ্যাডহক ওয়্যারলেস নেটওয়ার্ক দ্য কনজেশন কন্ট্রোল মেকানিজম ইজ ইনভলভড when the network gets partitioned or when a path break occurs.
ওকে, যেটা এর আগের ইয়েটাতে আমরা দেখলাম পাথ ব্রেক হলেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি কনজেশন হিসেবে ট্রিট করি এবং কনজেশন কন্ট্রোল মেকানিজমকে কল করি। কনজেশন কন্ট্রোল মেকানিজমকে কল করা মানেই হচ্ছে আমার অ্যাকচুয়ালি কনজেশন উইন্ডোটাকে কমিয়ে দেওয়া, ঠিক আছে? So this reduces the congestion window and increases the retransmission timeout period. যখন আমি কনজেশন উইন্ডো কমিয়ে দিচ্ছি তার সাথে সাথে কিন্তু আমি রিট্রান্সমিশন টাইম আউটের ভ্যালুটাকেও বাড়িয়ে দিচ্ছি, যে হয়তো আরো একটু বেশি সময় দিলে হয়তো টাইম আউটটা হবে না, এই সেন্সে রিট্রান্সমিশন টাইম আউটের ভ্যালুটাও আমরা পাঠিয়ে দিচ্ছি। এই কারণে when the route is reconfigured, the congestion window may not reflect the transmission rate acceptable to the new route. এইটা আমরা যেটা বলার চেষ্টা করতেছি, যখন হচ্ছে আমরা ওই একটা পাথ যেটা ব্রেক হয়েছিল নতুন করে যে পাথটা আমি তৈরি করলাম, সো এই যে কনজেশন উইন্ডোটাকে আমি কমাই দিলাম পাথ ব্রেকের কারণে, এখন তো সেটা স্লো স্টার্ট ফেজ দিয়ে কাজ করছে। সো সেইটার কারণে আমি আসলে যেই রেট দিয়ে ডাটাটা পাঠাতে পারতাম স্লো স্টার্টের কারণে হয়তো দেখা যাচ্ছে তার চেয়ে আরো কম রেটে ডাটা পাঠাচ্ছি, কারণ আমার টিসিপির মেকানিজম হচ্ছে যদি কনজেশন হয় তাহলে রেটটাকে কমাই দিতে হবে, আর ট্রান্সমিশন টাইম আউট যদি হয়ে থাকে তাহলে সেটা একদম স্লো স্টার্ট ফেজ থেকে শুরু করবে। বাট এখানে কিন্তু কোনো কনজেশন আমাদের হয়নি, হয়েছে পাথ ব্রেক। সো মিন টাইম আমরা কিন্তু পাথটা রিস্টাবলিশও করে ফেলেছি। সো পাথ রিস্টাবলিশ করে ফেলা মানেই হচ্ছে আমার কিন্তু প্রত্যেকটা নোড হাই রেটে ডাটা রিসিভ করতে পারার কথা, বা তার যে আগের যে রেট ছিল সেই রেটে ডাটা রিসিভ করতে পারার কথা, বাট আমরা এটাকে ধরে নিয়েছি কনজেশন, এই জন্য ট্রান্সমিশন রেটটাকে কমিয়ে দিয়েছি, যার জন্য আমাদের আসলে ব্যান্ডউইথের প্রপার ইউটিলাইজেশন আমরা করতে পারছি না, ঠিক আছে? তো সেই কথাটা বলা হচ্ছে hence when there are frequent path breaks the congestion window may not reflect the maximum transmission rate acceptable to the network and the receiver. আচ্ছা, সো আমি যেতবার আমার কনজেশন পাথ ব্রেক হবে ততবারই হচ্ছে আমার যদি পাথ রিস্টাবলিশ করার আগে সেটাকে আমি কনজেশন ধরে নিয়ে বারবার হচ্ছে রেটটাকে কমিয়ে দিচ্ছি, এবং এই কারণে কিন্তু আমি আমার অ্যাকচুয়াল রেটে ডাটা পাঠাতে পারছি না। আচ্ছা, সো এই কারণে আমার আলটিমেটলি ব্যান্ডউইথের ইউটিলাইজেশন কমে যায়, এবং প্রত্যেকটা সোর্স ইভেন রিসিভার, সেন্ডার এবং রিসিভার যে রেটে ডাটা ট্রান্সমিট করতে পারে সেই রেটটা আমরা আসলে কখনোই সেই অ্যাকসেপ্টেবল রেটটাতে পৌঁছাতে পারি না। এই জন্য বলা হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন অফ কনজেশন উইন্ডো, যে আমার কনজেশন উইন্ডোটা আমি যে কমাচ্ছি এটা আসলে ভুলভাবে কমাচ্ছি, নেটওয়ার্কের মধ্যে কোনো কনজেশন কিন্তু নাই, ঠিক আছে? পাথ ব্রেক হয়েছে মানে কিন্তু আমার নেটওয়ার্কে কনজেশন হয়নি, বাট পাথ ব্রেকের কারণে আমি কনজেশন ধরে নিয়ে কনজেশন উইন্ডোটাকে কমিয়ে দিয়েছি। দেন অ্যাসিমেট্রিক লিংক বিহেভিয়ার। সো আমরা জানি ওয়্যারলেস অ্যাডহক নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো নোড বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাই হচ্ছে হাফ ডুপ্লেক্স লিংক, মানে নোডগুলো যখন ডাটা রিসিভ করে তখন তারা ডাটা সেন্ড করতে পারে না, ঠিক আছে? যার জন্য যখন তারা ডাটা রিসিভ করছে তারা কিন্তু অ্যাসিমেট্রিক লিংকের মতো কাজ করে, মানে যেই পাথ দিয়ে ডাটা সেন্ড করতে পারে সেই পাথ দিয়ে কিন্তু তখন সে ডাটা রিসিভ করতে পারছে না, বা উল্টো ভাবে বললে যখন সে ডাটা রিসিভ করতেছে সেই পাথটা দিয়ে সে তখন আর ডাটা তো না, অ্যাকচুয়ালি অ্যাকনোলেজমেন্ট সে আর সেন্ড করতে পারছে না, কেননা তখন সে রিসিভিং মোডে আছে, সেন্ডিং মোডে নেই, তখন অ্যাকচুয়ালি ওই লিঙ্কটা আসলে অ্যাসিমেট্রিক লিঙ্ক হয়ে যায় বা ইউনিডিরেকশনাল লিঙ্ক হয়ে যায়, ঠিক আছে? তখন দেখা যায় যে তাকে অ্যাকনোলেজমেন্ট যদি পাঠাতে হয় অন্য একটা ডিফারেন্ট লিঙ্ক দিয়ে পাঠানো লাগতে পারে, ঠিক আছে? এই কারণে আমার কিন্তু সিগনিফিকেন্টলি অ্যাকনোলেজমেন্টটা আসতে সিগনিফিকেন্টলি ডিলে হতে পারে, ঠিক আছে? কেননা সেন্ডার একটা পাথ দিয়ে হচ্ছে ডাটাটা সেন্ড করতেছে, রিসিভার ডিফারেন্ট একটা পাথ দিয়ে হচ্ছে অ্যাকনোলেজমেন্টটাকে রিসিভ করছে, ঠিক আছে? সো এইটার কারণে যদি আমার এডিশনাল ডিলে যদি এখানে হয় বা অ্যাকনোলেজমেন্টটা আসতে যদি এডিশনাল ডিলে যদি তৈরি করে সেটার কারণেও কিন্তু আমার অ্যাকচুয়ালি সে তার কনজেশন উইন্ডোটাকে এটার উপর ইম্প্যাক্ট করবে, ঠিক আছে? এবং সেটার কারণে তখন দেখা যাবে যে আমার আবার এটাকে সে আবার একটা কনজেশন ধরে নিয়ে হচ্ছে তার সেন্ডিং রেটটাকে কমায় দিতে পারে,
যেটা ওয়্যার্ড নেটওয়ার্কের মধ্যে হওয়ার কোনো পসিবিলিটি নেই, কেননা ওয়্যার্ড নেটওয়ার্কের সকল নোডই হচ্ছে ফুল ডুপ্লেক্স। সো যেটা দিয়ে হচ্ছে ট্রান্সমিট করতেছি, আর এটার সাথে সাথে আরেকটা আছে যেটা দিয়ে হচ্ছে আমি অ্যাকনোলেজমেন্টও সেন্ড করে দিচ্ছি। সো এই অ্যাসিমেট্রিক লিঙ্কের কারণে কিন্তু আমার এইরকম ভাবে নেটওয়ার্কের মধ্যে মিস ইন্টারপ্রিটেডলি কনজেশন হিসেবে ডিটেক্ট হতে পারে, যদি আমার অ্যাকনোলেজমেন্টটা আসতে একটা বেশি পরিমাণ সময় লাগে। ঠিক আছে, তার কারণ হচ্ছে আমি একদিক দিয়ে একটা পাথ দিয়ে রিসিভ করছি, আরেকটা পাথ দিয়ে হচ্ছে সেন্ড করছি। সো যেটা দিয়ে সেন্ড করছি সেটা দিয়ে যদি আমার এডিশনাল টাইম যদি প্রয়োজন হয় বা টাইম যদি বেশি লাগে, সেটাকেও আমার কনজেশন হিসেবে এটাকে ডিটেক্ট করবে। এন্ড লাস্টলি মাল্টিপাথ রাউটিং। ঠিক আছে, সো একটু আগে যে ব্যাপারটা বললাম এই ব্যাপারটা অনেকটা মাল্টিপাথ রাউটিং এর সাথে ইনভলভ। দেখা যাচ্ছে আমরা ওয়্যারলেস অ্যাডক নেটওয়ার্কের মধ্যে যে কোনো একটা পার্টিকুলার সোর্স থেকে একটা পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমার রাউটিং টেবিলের মধ্যে একাধিক পাথ থাকে। ঠিক আছে, যে কোনো সময় আমরা যে কোনো পাথটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবং সবসময় যে সেম পাথ ধরে যে আমার সেম ডেস্টিনেশনের কাছে সবসময় যে একই পাথ ধরে যে প্যাকেটগুলো যাবে তারও কোনো গ্যারান্টি আসলে নেই। ঠিক আছে, একটা পার্টিকুলার ইন্টারমিডিয়ারি নোড হয়তো ডিফারেন্ট একটা পাথ দিয়ে প্যাকেটটাকে ট্রান্সমিট করতে পারে, তার কারণ হচ্ছে তার কাছে মাল্টিপল এন্ট্রি আছে তার রাউটিং টেবিলের মধ্যে। সো এরকম ভাবে প্রত্যেকটা ইন্টারমিডিয়েট নোড আছে যাদের কাছে আমরা চিন্তা করতে পারি, যদি একবার যদি এক একটা নোড যদি একটা ডিফারেন্ট পাথ দিয়ে যদি পাঠায়, এরকম কত সংখ্যক মাল্টিপল পাথ সেখানে তৈরি হতে পারে। এবং এই মাল্টিপল পাথের কারণে আমি যখন মাল্টিপল প্যাকেট যখন পাঠাচ্ছি, কেননা কনজেশন উইন্ডোর যে সাইজ, আমি কিন্তু অ্যাকনোলেজমেন্ট ছাড়া আমি কিন্তু ওই কনজেশন উইন্ডোর যতগুলো প্যাকেট আছে ততগুলো কিন্তু একের পর এক পাঠিয়ে দিতে পারি উইদাউট অ্যাকনোলেজমেন্ট। এবং এইটার কারণে যে ব্যাপারটা ঘটতে পারে, আমার রিসিভারের কাছে প্যাকেটগুলো হয়তো সাকসেসফুলি রিসিভ হবে, বাট তারা আউট অফ অর্ডারে রিসিভ হবে। ঠিক আছে, সো আউট অফ অর্ডারে যখন রিসিভ করবে, দেখা যাচ্ছে 3 নম্বর প্যাকেটটা সে পায় নাই, 5 নম্বর প্যাকেটটা সে পেয়ে গিয়েছে, 4 নম্বর প্যাকেটটাও পেয়ে গিয়েছে। 3 নম্বর প্যাকেটটা ডিফারেন্ট একটা পাথ চুজ করার কারণে আসতে সময় লাগছে, কিন্তু রিসিভার তখন কি করবে, 3 নম্বর প্যাকেটটা যেহেতু সে পায় নাই, 3 নম্বরের জন্য সে আবার অ্যাকনোলেজমেন্টটা পাঠাবে। তখন সেন্ডার কি করবে, দেখলো যে সেন্ডার 3 নম্বরের অ্যাকনোলেজমেন্ট আসেনি, যার জন্য সে তখন আবার 3 নম্বরের জন্য 3 নম্বরকে রিট্রান্সমিট করবে, 4 নম্বরকে রিট্রান্সমিট করবে, 5 নম্বরকে রিট্রান্সমিট করবে। ঠিক আছে, ধরে নেবে পরের গুলা সে এখনো পায়নি। ওকে, বাট 3 নম্বরের প্যাকেটটা সে হয়তো কিছুক্ষণ পরেই আবার সে পেল। সো তখন সে আবার 3-এর অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, কিন্তু এর মাঝে হচ্ছে সেন্ডার অলরেডি 3 নম্বর প্যাকেট রিট্রান্সমিট করে দিয়েছে। যেহেতু রিট্রান্সমিট করে দিয়েছে, একটা সার্টেন টাইম পর্যন্ত অপেক্ষা করে, যেহেতু হচ্ছে কোনো ধরনের অ্যাকনোলেজমেন্ট পায়নি, সে তখন টাইম আউটের পরে তার সেন্ডিং রেটটা কমিয়ে দিয়ে প্যাকেটটাকে রিট্রান্সমিট করে দিয়েছে। সো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমার অ্যাকচুয়ালি প্যাকেট সেন্ডিং রেটটাকে আমি কমাই দিচ্ছি, বা এই সবগুলা ফ্যাক্টরকে আমি কনজেশন হিসেবে ডিটেক্ট করছি, যেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আসলে ভিন্ন ভিন্ন একটা কারণে হচ্ছে ঘটছে, কোনোটার ক্ষেত্রে আসলে কনজেশন ইনভলভ না। সো মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ারের, বা এক্সপ্লিসিটলি প্রথমে আমরা ট্রান্সপোর্ট লেয়ারের বৈশিষ্ট্যগুলো দেখছিলাম যে কেন অ্যাপ্রোপ্রিয়েট না, তারপরে আমরা দেখলাম এক্সপ্লিসিটলি আমার যে টিসিপি প্রোটোকল আছে সেটা কেন কনজেশনটাকে সঠিকভাবে ডিটেক্ট করতে পারে না। ঠিক আছে, এবং সঠিকভাবে ডিটেক্ট করতে না পারার কারণে আসলে টিসিপি প্রোটোকলটাকে কেন আমরা সরাসরি ব্যবহার করতে পারি না ওয়্যারলেস অ্যাডক নেটওয়ার্কের মধ্যে, সেই জিনিসগুলোকে আমরা আসলে দেখার চেষ্টা করলাম। সো এই ফ্যাক্টরগুলোর উপর ভিত্তি করে বেসিক্যালি কনজেশন মেকানিজমটা বা কনজেশন কন্ট্রোল মেকানিজমটার উপর ভিত্তি করে আসলে হচ্ছে বিভিন্ন রকম অল্টারনেটিভ অ্যাপ্রোচ ডেভেলপ করা হয়েছে, যেগুলো হচ্ছে মেইনলি ওয়্যারলেস অ্যাডক নেটওয়ার্কে ফোকাস করে। সো আমরা হয়তো নেক্সট ক্লাসে হয়তো এরকম একটা প্রোটোকলকে দেখার চেষ্টা করব। সো এই